হ্যালো এভরিওয়ান, জাদুকিট ই-লার্নিং এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা এনএসডিএ রিসোর্স পারসন হিসেবে কিভাবে আবেদন করতে হয় সেটি শিখব। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি nsda.gov.bd এনএসডি এর যে মেইন অফিসিয়াল ওয়েবসাইট সেটিতে অবস্থান করছি এবং এখানে দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ডে আমরা এখানে কিন্তু নোটিশ দেখতে পাচ্ছি এবং এখানে যদি আমি একটু এখানে থামাই, দেখতে পাচ্ছেন এখানে খেয়াল করে দেখবেন বিশ্ব যুব দক্ষতা দিবস 2026 থিম সং রিসোর্স পারসন পুলে অন্তর্ভুক্তির জন্য আবেদন। তো আপনারা করবেন কি, আপনারা গুগলে যে কোনো একটি ব্রাউজারে আসবেন, তারপরে এনএসডি এর এই ওয়েবসাইটে আসবেন। তো এটা খুবই সহজ। এখানে কিভাবে আসবেন সে আসার প্রক্রিয়াটা আমি বলে দিচ্ছি। জাস্ট ব্রাউজারে লিখবেন NSDA এবং এন্টার করে দিবেন। দেখবেন এনএসডি এর দুটি পোর্টাল রয়েছে, একটি হচ্ছে nsda.gov.bd আরেকটি হচ্ছে NSDA স্কিল পোর্টাল .gov.bd। তো আমরা এই রিসোর্স পারসন হিসাবে আমি একটু ভেঙে বলি। রিসোর্স পারসন হিসাবে বলতে আপনারা দেখে থাকবেন যে এনএসডিএ যে এক্সামগুলো হয় সেখানে দেখবেন বিভিন্ন জায়গা থেকে একজন বা দুজন করে অ্যাসেসর আসে। তো আপনারা চাইলে সেই অ্যাসেসর হতে পারবেন যদি এনএসডি এর উপরে কোনো স্কিলের উপরে লেভেল কমপ্লিট করা থাকে। তো মিনিমাম আপনার যে কোনো অকুপেশনে লেভেল 3 কমপ্লিট করা থাকলেই আপনার সিবিটিএ লেভেল 4 কমপ্লিট না করেও আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে চাইলে করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে যখনই সরাসরি এই ওয়েবসাইটে ক্লিক করে দেওয়া হবে এখানে চলে আসবে। তো এটি খুবই সহজ, আমি জানি আপনারা এখানে আসতে পারবেন। এরপরে আসার পর সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি রিসোর্স পারসন পুলে অন্তর্ভুক্তির জন্য আবেদন। জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে দিয়েছি। তবে এখানে আবেদন করার পূর্বে আমাদের যে বিষয়টি খেয়াল করতে হবে সেটি হচ্ছে এই যে 1 থেকে 12টি নিয়ম দিয়েছে, এই নিয়মটি যদি যথাযথভাবে আমরা অনুসরণ না করি তাহলে আমরা কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে ব্যর্থ হব। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্রটি আবেদনকারীকে নিজ দায়িত্বে একটি পূর্ণাঙ্গ সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। তো অবশ্যই সঠিক দেওয়া দরকার, সেটা তো আপনারা অবশ্যই জানেন। দ্বিতীয় ধাপে হচ্ছে যেগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো অবশ্যই দিতে হবে। আবেদনকারীর নাম, পিতার নাম, জন্ম তারিখ, মাতার নাম, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ইত্যাদি যাবতীয় বিষয় দিতে হবে। মোবাইল নম্বর এবং ইমেল অ্যাক্টিভ হতে হবে। সহজ কথা হচ্ছে অ্যাক্টিভ বলতে বোঝাচ্ছে এটি যে আপনি এমন একটি মোবাইল নাম্বার দিলেন যে সেটিতে অথরিটি যোগাযোগ করার জন্য আপনাকে খুঁজে পাচ্ছে না। তো বন্ধ থাকা যাবে না, অবশ্যই সচল হতে হবে। ছবি অবশ্যই সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি এবং যেটির 100 কিলোবাইটের সর্বোচ্চ সীমা, এবং এটি ফরম্যাট হচ্ছে জেপিজি, পিএনজি এই ফরম্যাটে। এবং ছবির যে স্বাক্ষর সে স্বাক্ষরটা হচ্ছে 100 কিলোবাইটের ভিতরে রাখা লাগবে। তো এবার হচ্ছে সকল সার্টিফিকেট, পিডিএফ, ইমেজ। এরপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, এটি আপনারা পড়লে বুঝে ফেলবেন। এবং প্রথম সেক্টর নির্বাচন করুন, আসলে কোন অকুপেশনে আপনি এই আবেদনটি করতে চাচ্ছেন। এবং এখানে একটি বিষয় খেয়াল করা জরুরি, সেটা হচ্ছে আপনি ধরেন অনেকগুলো বিষয়, যেমন কেউ 5টা বা 6টা বিষয়ে অভিজ্ঞ থাকতে পারেন, কিন্তু এইখানে 2টি অকুপেশনে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এরপর হচ্ছে সর্বশেষ শিল্প অভিজ্ঞতা, দক্ষতার সনদ একাধিক এবং সিবিটিএ সম্পর্কিত তথ্য যথাযথভাবে প্রমাণপত্র সহ প্রদান করতে হবে। এরপর হচ্ছে মিথ্যা, অসম্পূর্ণ, বিভ্রান্তিকর তথ্য দিলে এটি বাতিল হয়ে যাবে, বাতিল বলে গণ্য হবে। এবং এই আবেদনটি যখন অ্যাপ্লিকেশন আইডি বলতে একটি বিষয় আছে, এটি আবেদন করার পরে আসে, সেটি কেমন হয় সেটি আমি দেখিয়ে দিব, নো টেনশন।
তো সেটি আপনারা সংরক্ষণ করে রাখবেন, কারণ পরবর্তীতে সকল কার্যক্রম আপনার এই অ্যাপ্লিকেশন আইডিটি দিয়েই নিয়ন্ত্রিত হবে। তো এখানে সিম্পল একটি ফর্ম রয়েছে, দেখতে পাচ্ছেন। টোটাল অ্যাপ্লিকেশন ফর্মটি আমি একটু স্ক্রল করে দেখালাম। এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপ্লিকেশন এবং প্রিন্ট ফর্ম। ফর্মটি, আপনি যে ফর্মটি পূরণ করেছেন সেটি প্রিন্ট করে রাখতে চাইলে এখান থেকে রাখতে পারবেন। আমি এখানে একটু প্রিন্ট ফর্মে ক্লিক করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমরা কোনো তথ্য দেইনি, তাই এটি ব্ল্যাঙ্ক এসেছে। যদি তথ্য দেওয়ার পরে আমরা প্রিন্টে ক্লিক করতাম তাহলে এটি আসতো। তো যাই হোক, এখানে আমি প্রত্যেকটা পার্ট আপনাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে আপনার নামটি সঠিকভাবে লিখবেন। তারপরে এখানে হচ্ছে ইংরেজিতে লিখবেন আপনার নামটি, এখানে হচ্ছে বাংলাতে। এবং উপরের যে নিয়ম সেখানে খেয়াল করেছেন নিশ্চয়ই, এই যে স্টার মার্ক করা যে তথ্য, এটি কিন্তু বাধ্যতামূলক দিতেই হবে। তো এখানে কঠিনের কিছু নেই, একদম সিম্পলভাবে সব কিছু রয়েছে। এখানে হচ্ছে পিতার নাম, তারপর হচ্ছে মাতার নাম। অবশ্যই এই তথ্যগুলো আপনার এনআইডি কার্ডের সাথে সেম বানান দিয়ে দিবে, যাতে করে আপনার কোনো প্রকার ভেরিফিকেশনে তথ্য ভুল প্রমাণিত না হয়। এরপরে হচ্ছে আপনি ছেলে হলে এখানে মেল দিবেন এবং ফিমেল হলে ফিমেল দিবেন। এরপরে হচ্ছে জন্ম তারিখ, এখানে একটু খেয়াল করে দেখেন, যদি এখানে ক্লিক করে দেন প্রথমে এখান থেকে সালটা নির্ধারণ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে উপরের দিকে ওঠার অপশন রয়েছে। ধরে নিচ্ছি আপনার জন্ম তারিখ হচ্ছে 1998। তো 98 সাল নির্ধারণ করলেন। এরপরে হচ্ছে কোন মাস, ধরলাম এটা হচ্ছে ফেব্রুয়ারি। কোন তারিখ, ধরে নিলাম আমি 3 তারিখ। তাহলে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তারিখের ফরম্যাটে চলে আসলো এবং এখানে একটি মোবাইল নাম্বার দিবেন। এবং এইখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটি কিন্তু স্টার মার্ক করা আছে রেড কালারে। এখানে ইমেল আপনার ম্যান্ডেটরি না, তারপরেও ইমেলটা দিবেন এখানে, এবং আপনার সঠিক ঠিকানাটি এখানে দিবেন। এরপরে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা যদি আপনার সেম হয়ে থাকে তাহলে দুই জায়গায় সেম টু সেম দিবেন। এরপর হচ্ছে ভোটার আইডি, এখানে হচ্ছে আপনার ভোটার আইডি জন্ম নিবন্ধন সনদ। তো এনআইডি ছাড়া কেউ এখন আর নেই। যারা এই পর্যায়ে আসছে এবং অনার্স করেছেন, মাস্টার্স করেছেন, নিশ্চয়ই এনআইডি ছাড়া আর নেই। তো অবশ্যই ভোটার আইডি কার্ডটা এখানে দিবেন, এখানে এনআইডি কার্ডটা বসাবেন সুন্দর মতো। এরপরে মেইন কাজটি হচ্ছে এখানে ছবির যে সাইজটি, আপনার পাসপোর্ট সাইজের যে ছবির সাইজটি দিবেন, সে ছবির সাইজটি যেন 100 কিলোবাইটের নিচে হয়। আমি একটু এখানে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে একটি ছবি রয়েছে। তো এই যে ছবিটি, এটি যদি আমরা এখানে দেখতে পাচ্ছেন 21 কেবি, খেয়াল করে দেখেন এখানে কিন্তু 21.1 কেবি। তার মানে এই কেবিটা আমরা সর্বোচ্চ কিন্তু 100 কেবি পর্যন্ত যাওয়া যাবে। যদি আপনার ছবির সাইজ 100 কেবির উপরে হয়ে যায় তাহলে কিন্তু আপনি এখানে ছবিটি আপলোড করতে পারবেন না। অবশ্যই সাইজটি পূর্ব থেকে করে নেবেন, ফটোশপ দিয়ে করে নিতে পারেন, অথবা যদি ফটোশপের ব্যবহার না জানেন ছবি সাইজ কনভার্টার লিখে সার্চ দিবেন। যেমন আমি দেখাই, এখানে ফটো সাইজ কনভার্টার, এবং এখানে দেখতে পাচ্ছেন অনলাইন ফ্রি। তো এখানে ইমেজকে আপনারা এখান থেকে যে কোনো একটা পোর্টালে যাবেন, আপনার ইমেজ এখানে আপলোড করে দিবেন এবং যে সাইজের চান সেখান থেকে আপনারা ক্রপ করে ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি আমার মতো গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন অথবা গ্রাফিক্সের কাজ জেনে থাকেন, সেক্ষেত্রে সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি তো সাইজ করতে পারেন অবশ্যই। সেক্ষেত্রে ইমেজ সাইজে যাবেন এবং হাইট ওয়াইট পিক্সেলে দিবেন এবং জেপিজি আকারে সেভ করবেন, এবং স্বাক্ষরটা হচ্ছে 300, এইদিকে হচ্ছে ওয়াইট হচ্ছে 300 পিক্সেল এবং হাইটে হচ্ছে 80 পিক্সেল। তো স্বাক্ষরটা একটা কাগজে দিবেন এবং সেখান থেকে ফটোশপের মাধ্যমে সাইজ করেন, কিংবা এআই টুল ইউজ করেন, কিংবা ক্যানভা ইউজ করেন, যেভাবেই ইউজ করেন না কেন সমস্যা নেই, এটা করবেন। এর পরবর্তী ধাপ হচ্ছে
এখানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, যেমন দেখা গেছে সর্বশেষ এটা কি আসলে, এটা হচ্ছে আপনি আম, সর্বোচ্চ মাস্টার্স কমপ্লিট করছেন, অথবা কেউ ডিপ্লোমা কমপ্লিট করছেন, অথবা কেউ অনার্স কমপ্লিট করছেন, এরপর আর করেননি। তো সেক্ষেত্রে যদি আপনার এটা এখানে উল্লেখ করে দিবেন, যা ধরেন আমি মাস্টার্স করেছি, মাস্টার্স উল্লেখ রয়েছে। এরপরে হচ্ছে এই যে মাস্টার্স করলাম, এটা হচ্ছে সার্টিফিকেট আপলোড সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা। তাহলে আমি যদি মাস্টার্স করে থাকি, অবশ্যই মাস্টার্সের সার্টিফিকেট পেয়েছি, সে সার্টিফিকেটটা এখানে আপলোড করে দিতে হবে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইখানে মিনিমাম 1 বছরের অভিজ্ঞতা চেয়েছে বিজ্ঞপ্তিতে। তো সেক্ষেত্রে আপনার যদি অভিজ্ঞতা বেশি থাকে সেটা আপনি এখানে উল্লেখ করবেন, কিন্তু 1 বছরের কম অভিজ্ঞতা থাকলে আপনি এখানে কিন্তু অ্যাপ্লাই করার যোগ্যতা হারাবেন। তো এখানে যে কাজটি করতে হবে, ধরেন আপনার 6 বছর 2 মাস অভিজ্ঞতা আছে, তো আমি এখানে 6 বছর দিয়ে দিলাম, এখানে 2 মাস দিয়ে দিলাম। আপনার সঠিকটা আপনারা দিবেন। তো এইখানে হচ্ছে শিল্প অভিজ্ঞতা, এখানে প্রতিষ্ঠানের নাম, অভিজ্ঞতার বিবরণ। একটা বিষয় মনে রাখবেন, সেটি হচ্ছে যেহেতু এই অ্যাসেসর হিসাবে আপনি অ্যাপ্লাই করতেছেন অ্যাসেসর হওয়ার জন্য, সেক্ষেত্রে আপনার কিন্তু CBTA 4 লেভেল 4 এটা বাধ্যতামূলক করেনি, বরং এখানে এটুকু শিথিল করা হয়েছে। কেন? কারণ হচ্ছে অনেক ব্যক্তি দেখা গেছে পূর্ব থেকেই এক্সপিরিয়েন্স আছে, তো সেক্ষেত্রে তাদের জন্য যেহেতু এই সুযোগটা, তাহলে এখানে কি প্রতিষ্ঠানের নাম, অভিজ্ঞতার বিবরণ। তার মানে প্রতিষ্ঠান বলতে কোন প্রতিষ্ঠানে আপনি জবটা করেছেন বা আপনি যে কাজ করেছেন সেটার তো একটা প্রতিষ্ঠান আছে, সে প্রতিষ্ঠানের নামটি এখানে লিখবেন এবং কি হিসাবে জব করেছেন সেটা লিখবেন। এবং এইটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে সার্টিফিকেট, মানে অভিজ্ঞতার সনদ। ধরেন কোনো একটা প্রতিষ্ঠানে আপনি 6 বছর কাজ করেছেন বা 2 বছরে কাজ করেছেন, তাহলে NSDA অথরিটি চেয়েছে মিনিমাম 1 বছরের অভিজ্ঞতা। তো এখানে আপনি করবেন সেই অভিজ্ঞতার সনদটি এখানে আপলোড করে দিবেন, তাহলে আপনার কিন্তু ভ্যালু বেড়ে গেল। এরপর হচ্ছে অকুপেশন, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আপনি কোন অকুপেশনে আসলে অ্যাসেসর হতে চান। তো এখানে হচ্ছে আমরা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি দিয়েছি। এরপরে হচ্ছে দেখতে পাচ্ছেন অকুপেশন, এর আন্ডারে দেখেন 2D অ্যানিমেশন, 3D অনেক কিছু আছে। তো আমি এখানে 2টি অকুপেশন দিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং, হ্যাঁ এটা এটা দিলাম। এবং এইটা যে আমি কমপ্লিট করেছি, কোথা থেকে করেছি, যদি NSDA থেকে লেভেল 3 বা 4 কমপ্লিট করা থাকেন স্কিল লেভেলে, সেই সার্টিফিকেটটা এখানে আপলোড করে দিবেন। আর একটা ব্যাপার হচ্ছে এখানে কিন্তু উল্লেখ করে দিচ্ছে সার্টিফিকেট, ধরেন NSDA থেকে কোনো কার্ডস কপি আপনি এখানে আপলোড করলে সেটা কিন্তু গ্রান্টেড হবে না। এরপরে ধরেন এটা দিলেন এবং অ্যাড মোর এখানে যদি চলে যান, সেক্ষেত্রে কিন্তু আর একটা অকুপেশন আপনি দিতে পারবেন। তো আমি এখানে 2টি অকুপেশন নির্ধারণ করে দিয়েছিলাম। একটি ছিল গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং, আর একটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং। এখানে দেখতে পাচ্ছেন 2টি, কিন্তু একটি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন আর একটা গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং। ঠিক সবগুলোতে ফ্রিল্যান্সিং রিলেটেডগুলো এইগুলো এইভাবে আছে। তো এখানেও সার্টিফিকেট আপলোড করে দিবেন। এবং দেখতে পাচ্ছেন যে লিমিট 2টি অকুপেশন এবং 2টি হাইড হয়ে গিয়েছে, আমি চাইলেও আর এখানে অ্যাড করতে পারবো না। হ্যাঁ, এরপরে হচ্ছে আরেকটি বিষয়, এখানে অনেকে আছে যে CBTA কমপ্লিট করে ফেলেছে, যে CBTA লেভেল 4 কমপ্লিট করে ফেলেছে। তো এখানে কিন্তু সেই সার্টিফিকেট যে ম্যান্ডেটরি এখানে আপলোড করা লাগবে সেটা বাধ্যতামূলক না, যেহেতু আপনি পূর্ব থেকে অভিজ্ঞ এবং প্রতিষ্ঠানে কাজ করেছেন, সেক্ষেত্রে সেটাই কিন্তু প্রায়োরিটি বেশি, এজন্য এটা কিন্তু স্টার মার্ক করা নেই। তো এরপরে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন সেই CBTA যদি সনদ অর্জন করে থাকেন, সেটা কি NSDA থেকে না BTB থেকে, মানে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন থেকে, না ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি থেকে, না অন্য কোথাও থেকে, সেটা উল্লেখ করে আপনি সার্টিফিকেট এখানে আপলোড করে দিতে পারেন। এবার হচ্ছে আমি অঙ্গীকার করছি যে উপরের তথ্যগুলো সঠিক, এখানে
হ্যাঁ এবং না, অবশ্যই এখানে হ্যাঁ দিবেন। হ্যাঁ দিয়ে তারপরে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তো আমি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করছি না, কারণ আমি অলরেডি এই অ্যাপ্লিকেশনটি করে ফেলেছি। তো সেক্ষেত্রে আমি এটা দেখাতে চাইছিলাম যে প্রিন্ট ফর্ম, এখানে ক্লিক করলে আসলে কেমন আসে। তো এখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে আমি যখন দেখাইছিলাম তখন কিন্তু এই তথ্যগুলো আমি পূরণ করছিলাম না। এবার যেহেতু কিছু তথ্য এখানে দিয়েছি, তার উপর ভিত্তি করে আমি কি কি পূরণ করলাম তার একটি পূর্ণাঙ্গ কপি কিন্তু এখানে চলে আসছে। এটা আমরা সেভ করে রাখতে চাইলে বা প্রিন্ট করে রাখতে চাইলে রাখতে পারি। তবে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফোন নাম্বারটা এবং ইমেল অ্যাড্রেস, এবং এখানে একটি অ্যাপ্লিকেশন আইডি, এবং অ্যাপ্লিকেশন আইডিটা একবারই শো হবে এবং সেটা স্ক্রিনশট করে অথবা কোথাও সেভ করে রেখে দিবেন, যাতে পরবর্তীতে আপনি সেটা ব্যবহার করতে পারেন। এবার আমি কিন্তু বলেছিলাম যে এই অ্যাপ্লিকেশন আইডিটি আসলে দেখতে কেমন হয় সেটি আসলে আপনাদের একটু দেখিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন, একটু যদি আপনারা খেয়াল করেন, অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, এইটা সাবমিট করার পর এমন আসবে, এবং এই যে দেখতে পাচ্ছেন একটি অ্যাপ্লিকেশন আইডি ডিসপ্লে হচ্ছে এবং এখানে আমার নাম দেখাচ্ছে। এবং আমি যে বলেছিলাম যে আমি দুটি বিষয়ের উপরে এখানে একটি অ্যাপ্লিকেশন করেছিলাম, সেটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং, গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং, এবং অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে আমি মার্কেট প্লেসে কিন্তু কাজও করছি এবং ট্রেনার হিসাবে যুক্ত আছি। এবং যারা এই বিষয়ে শিখতে চান বা জানতে চান, চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু সরকারের হার পাওয়ারেও ট্রেনার ছিলাম এবং এখন জাদুকিটে ট্রেনার হিসাবে আছি। তো এখানে প্রিন্টে ক্লিক করে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। তো এটি হচ্ছে আমার একটি স্ক্রিনশট। তো সেটি আপনাদের দেখিয়ে দিলাম আসলে যে প্রিন্ট হলে বা অ্যাপ্লিকেশন আইডিটি কেমন। এখান থেকে ক্লোজ করে দিলে এটি কিন্তু হারিয়ে যাবে, আর আপনি এই অ্যাপ্লিকেশন আইডিটা আর খুঁজে পাবেন না। সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন আইডিটি যেহেতু অথরিটি প্রপার ওয়েতে রেখে দিতে বলেছে, তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন আইডিটি কিন্তু অবশ্যই দরকার, যেটি কিনা আমরা যদি উপরে আসি, এইখানে 12 নম্বর অপশনে যদি খেয়াল করি, আবেদন সফলভাবে জমা দেওয়ার পর একটি অ্যাপ্লিকেশন আইডি তাৎক্ষণিকভাবে স্ক্রিনে প্রদর্শিত হবে। দেখতে পাচ্ছেন, উল্লেখ্য অ্যাপ্লিকেশন আইডিটি কেবল একবারই প্রদর্শিত হবে। ভবিষ্যতে সকল যোগাযোগের জন্য অ্যাপ্লিকেশন আইডি সংরক্ষণ করুন। তার মানে অবশ্যই এটি গুরুত্বপূর্ণ এবং এই রকম আসবে, এবং অ্যাপ্লিকেশন আইডিটি যথাযথভাবে সংরক্ষণ করবেন। তো এরপরও যদি কোনো বিষয় বুঝতে না পারেন বা কোনো প্রশ্ন করার দরকার পড়ে, সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।